ওয়ালাইকুম সালাম। আজকে একটা কাজ করি, মোটামুটি যদি আমরা এটা একটু পিছনে নিই, দেখি পিছন থেকে বার নেব আজকে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান আপনারা? কেমন আছেন? একটু দেরি হয়ে গেছে তাই না? হালকা জুমে দেন ভাই। জুম লাগবে না, এটাতে সুন্দর হয়, আমি দেখেছি এর আগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অপেক্ষায় ছিলাম। আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ওর নতুন চ্যাপ্টার বলে আজকে অনেকে জয়েন করছে নাকি? এখন এসে টনক নড়লে হবে? আলহামদুলিল্লাহ, সালেক বিন হোসেন আলী, ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালোই আছি। 1 মিনিট লেট না ভাইয়া, কয়েক মিনিট লেট, যাই হোক। আচ্ছা, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে নাকি? করুক গা, নেটওয়ার্ক ডিস্টার্ব করলে আমার কি তাতে? কথা সত্য, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে তাই না? হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের প্রথম ক্লাস বলে মনে হয় বেশি জন এসছে। আসুক, এবং সবাই শেষ পর্যন্ত এভাবে ক্লাস করবে আমি বিশ্বাস করি। আমি কেন একটু দূর থেকে নিলাম জানো? আমি আগের ক্লাসগুলো এইভাবে নিতাম এবং সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে ক্লাসগুলো দেখতে অনেক সুবিধা হয়, এই জন্য একটু দূর থেকে নেওয়া। আজকে আমরা ক্যালকুলাসের একবারে ফার্স্ট লেকচার লিমিট দিয়ে শুরু করব। আজকে আমরা লিমিটের যে টপিকটা পড়াবো লেকচার 1-এ, সেটা হচ্ছে, আজকের আমার টপিক হচ্ছে লিমিটের সংজ্ঞা পড়ব আমরা। লিমিট কি জিনিস, ঠিক আছে? লিমিট কি এটা শিখব। তারপরে হচ্ছে আমরা লিমিটের অস্তিত্ব শিখব, ঠিক আছে? আজকে আমাদের আলোচ্য বিষয় এইটা, লিমিটের অস্তিত্ব। জাস্ট আমাদের আলোচ্য বিষয় আজকে জাস্ট এইটুকুই আলোচনা করব, খুব বেশি আলোচনা করব না, ঠিক আছে? তো ক্যালকুলাস মানে তো তোমরা জানো যে সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব, সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব। এখানে খুবই সূক্ষ্ম বিষয় আছে, এবং ক্যালকুলাস করতে গিয়ে বেশ কিছু ত্রিকোণমিতির সূত্র লাগে। আমি অনুরোধ জানাবো যারা এইচএসসি 23 ব্যাচের স্টুডেন্ট আছো, অর্থাৎ এসএসসি 21 কয়েকজন তোমরা জয়েন করেছো ইতিমধ্যে, তারা অবশ্যই ত্রিকোণমিতির চ্যাপ্টারটা আমি তোমাদেরকে ওপেন করে দিয়েছিলাম। তোমরা ওখান থেকে একটু ত্রিকোণমিতির সূত্রগুলো শিখে আসবা, এবং তারপরেও এখানে কী কী ত্রিকোণমিতির সূত্র লাগবে আমি সাথে সাথে লিখে দেবো। ওইটুকু অংশ অন্তত একটু মুখস্থ রাখিও, তাহলেই হবে, ঠিক আছে? তো লিমিট
এইটার বাংলা হচ্ছে LIMIT লিমিট, বা আমরা বলি সীমা, ঠিক আছে, বা সীমা বলি, রাইট। তো আমরা যেমন দেখো এটা কিভাবে সংজ্ঞায়িত করা যায় সেটা একটু দেখি। আমরা একবারে বেসিক থেকে আলোচনা শুরু করব। যে মনে করো f of x ইকুয়াল টু, মনে করো মোটামুটি ধরে নাও x প্লাস 5, এইটা হচ্ছে যে কোনো একটা ফাংশন f of x ইকুয়াল টু x প্লাস 5, রাইট। আমি যদি বলি যে x এর মান যদি 3 হয় তাহলে f of x এর মান কত হবে, রাইট। তোমরা বলবা ভাইয়া এটা তো 3 প্লাস 5, এটা কোনো ব্যাপার হলো? ভেরি গুড, এটা কোনো সমস্যা না, এটা ইকুয়াল টু 8, এটা সত্য, রাইট। এই মানগুলো বললে বললে ভাই এরকম গোটা ক্যালকুলাস যদি এমন হতো যে f of x ইকুয়াল টু x প্লাস 3, f of যেটাই বের করতে বলুক না কেন আমরা একবারে তামা করে দিব, রাইট। সেক্ষেত্রে তোমাদের এটা সলভ করা অনেক সহজ হবে, রাইট। বাট এই যে f of x ইকুয়াল টু x প্লাস 5, এটাকে আমরা অনেক সময় এভাবে লিখি y ইকুয়াল টু x প্লাস 5। y মানেই হচ্ছে f of x, অর্থাৎ x এর উপর নির্ভরশীল হচ্ছে y। x একটা চলক, y একটা চলক, x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। তো তোমরা এই জিনিসটাকে যখন y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করো তখন তোমরা জানো যে এখানে m এর পরিচয় হচ্ছে ঢাল, ঢাল এখানে m ইকুয়াল টু হচ্ছে 1। আমার প্রদত্ত ফাংশনের ক্ষেত্রে y এর m এর মান হচ্ছে 1। আর c এর পরিচয়টা কি? c এর পরিচয় ছিল y অক্ষ থেকে খণ্ডিত অংশ। c এর মান যদি পজিটিভ হয় তাহলে y অক্ষের পজিটিভ থেকে কাটবে, তাহলে c হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। y অক্ষের, এটা 9 10 ছেলেমেয়েরাও বোঝে, y অক্ষের খণ্ডিত অংশ, রাইট। তো এখানে ইকুয়াল টু প্লাস 5 লেখা আছে c এর মান। তো যাই হোক, এই সুবাদে এই ফাংশনটার গ্রাফটা কেমন হবে? এই ফাংশনটার গ্রাফ তোমরা জানো ঢাল 1, অর্থাৎ ঢালের সংজ্ঞা কী ছিল? কোনো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হয় ঢাল। তাহলে m ইকুয়াল টু tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবং আমরা এটাও জানি m এর মান যদি 1 মানে পজিটিভ হয়, সেটা হচ্ছে তোমার m এর মান যদি পজিটিভ হয়, আমি তোমাদেরকে এগুলো বলেছিলাম, রাইট। এখানে টোটাল 4 প্রকারের সরলরেখা থাকে। এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, রাইট। কোন একটা সরলরেখা x অক্ষকে যে বিন্দুতে, এই সরলরেখাটাকে এদিকে একটু বর্ধিত করে দিই, এটাকে এদিকে বর্ধিত করে দিই, এটাকে এদিকে বর্ধিত করে দিই, এটাকে এদিকে বর্ধিত করে দিই, রাইট। এখন প্রশ্ন হচ্ছে যে কোন একটা সরলরেখা, এগুলো একবারে কিন্তু বেসিক জিনিসপত্র, একটু বলে নিচ্ছি কারণ আছে আমার। কোন একটা সরলরেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ডানের দিকটা হচ্ছে x অক্ষের পজিটিভ দিক, এটা হচ্ছে পজিটিভ দিক। অনেক সময় অনেকে মূল বিন্দুর ডানের অংশটাকে পজিটিভ দিক চিন্তা করে, ঠিক আছে, সেটা y অক্ষ x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর সাপেক্ষটা পজিটিভ দিক। বাট নর্মালি কোন একটা সরলরেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ডান পাশের অংশটা হচ্ছে পজিটিভ অংশ আর বাম পাশের অংশটা হচ্ছে নেগেটিভ অংশ। তার মানে এদিকে হচ্ছে নেগেটিভ দিক, তাহলে এদিকে হচ্ছে নেগেটিভ দিক, রাইট। তাহলে দেখো এখানে তাই, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই দিকটা বামের দিকটা হবে নেগেটিভ দিক আর এই বিন্দুর সাপেক্ষে ডানের দিকটা হবে পজিটিভ দিক। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্ম কোণ উৎপন্ন, আমরা তো ঢালের সংজ্ঞা কি জানছি, ঢাল ইকুয়াল টু tan x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা। এখানে থিটার পরিচয় হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, ধনাত্মক
দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে গোটা বোর্ডটা দেখা যায়, তো এই জন্য আমি আসলে এইভাবে নিয়েছি, তোমরা কিছু মনে করো না। তোমরা কি দেখতে পাচ্ছ ভাইজান? তোমরা কি দেখতে পাচ্ছ প্লিজ? তোমরা কি দেখতে পাচ্ছ? লেখা বোঝা যাচ্ছে না ভাইয়া, কেন? লেখা তো খুব সুন্দর বোঝা যাচ্ছে, এটাই ভালো, তো খুব সুন্দর বোঝা যাচ্ছে। কে বলছে বোঝা যাচ্ছে না? তোমরা এগুলো কথা বলো না তো। হ্যাঁ, আচ্ছা, এইটুকু ক্লিয়ার, তাই না? ওকে, ওকে, এটা খুব সুন্দর দেখায় আসলে, ঠিক আছে, গোটা বোর্ডটা দেখা যায়, তো এই জন্য সুবিধা আর কি। আচ্ছা, ওকে, দেখো এবার তাহলে আমার এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এক্স অক্ষের, এখন যদি থিটার মান সূক্ষ্মকোণ হয়, থিটা দুই প্রকারের কোণ হতে পারে, থিটা সূক্ষ্মকোণ হতে পারে, থিটা সূক্ষ্মকোণ হতে পারে, আবার থিটা স্থূলকোণ হতে পারে। সূক্ষ্মকোণ মানে লেস দেন 90 ডিগ্রি কোণ হতে পারে, আবার থিটা স্থূলকোণ হতে পারে, আবার থিটা 90 ডিগ্রি হতে পারে, রাইট? থিটা স্থূলকোণ হতে পারে, স্থূলকোণ মানে গ্রেটার দেন 90 ডিগ্রি। আজকে একবার প্রিলিমিনারি আলোচনা করব, আজকে আমরা আসল ক্লাসে ঢুকবো না, কিন্তু আজকে নকল ক্লাসে ঢুকবো। আবার থিটার মান 90 ডিগ্রি হতে পারে, থিটার মান 90 ডিগ্রি হতে পারে, রাইট? তাহলে আমরা জানি, এখানেও তোমাদের জানা দরকার, ট্যান সূক্ষ্মকোণ, ট্যান যদি এখানে থাকে সূক্ষ্মকোণ, হ্যাঁ, সূক্ষ্মকোণের ট্যানজেন্ট সবসময় হয় পজিটিভ, এটা হয় সবসময় পজিটিভ। আবার স্থূলকোণের ট্যানজেন্ট, স্থূলকোণের ট্যানজেন্ট সবসময় হয় নেগেটিভ, সবসময় হয় নেগেটিভ, এটা মাথায় রাখিও। আর ট্যান 90 ডিগ্রির মান হয় অসংজ্ঞায়িত, এটা তোমরা জানো, রাইট? ট্যান 90 ডিগ্রির মান হয় অসংজ্ঞায়িত। কি ক্লিয়ার? তাহলে সূক্ষ্মকোণের ট্যানজেন্ট পজিটিভ, স্থূলকোণের ট্যানজেন্ট নেগেটিভ, আবার 90 ডিগ্রি কোণের ট্যানজেন্ট হচ্ছে অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা, বন্ধুরা ভাইরা, এবার দেখো আমার এই সরলরেখাটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই সরলরেখাতে আসতে আমার ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে এইভাবে আমার ঘুরতে হয়, তাহলে এই কোণটা কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে এর ঢাল এম ইকুয়াল টু ট্যান সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা হবে পজিটিভ। ওকে, তাহলে যে সরলরেখার ঢাল পজিটিভ সেটা মাথায় রাখবা ঊর্ধ্বমুখী সরলরেখা বলা হয়, ঊর্ধ্বমুখী সরলরেখা বলা হয়। আবার দেখো এই সরলরেখাটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ হচ্ছে এইটা, এটা স্থূলকোণ, সুতরাং এর ঢাল হবে নেগেটিভ, ট্যান স্থূলকোণ, ট্যান স্থূলকোণ মানে নেগেটিভ, তার মানে এটার ঢাল হচ্ছে নেগেটিভ। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবং এই সরলরেখাটাকে বলা হয় নিম্নমুখী সরলরেখা। নিম্নমুখী বলতে আবার কি বুঝবো আমরা মূল বিন্দু বা এক্স অক্ষ বরাবর যদি বাম থেকে ডানের দিকে হাঁটতে থাকি, সরলরেখাটা যদি নিম্নমুখী হতে পারে থাকে, যেমন আমি যদি এখানে অবস্থান করি, এই সরলরেখাটার মান এইটা বোঝায়। আমি যদি আরেকটু ডানে যাই, সরলরেখাটার মান এইটা বোঝায়। আমি যদি আরেকটু ডানে যাই, সরলরেখাটার মান এইটা বোঝায়। আমি যদি আরেকটু ডানে যাই, তাহলে সরলরেখাটার মান এইটা বোঝায়। অর্থাৎ আমি যদি এক্স অক্ষ বরাবর বাম থেকে ডানের দিকে হাঁটি, সরলরেখাটার অভিমুখটা যদি নিচের দিকে হয়, তখন সেটাকে বলা হয় নিম্নমুখী সরলরেখা। তাহলে এই সরলরেখাটা হচ্ছে নিম্নমুখী, এই সরলরেখাটা হচ্ছে ঊর্ধ্বমুখী সরলরেখা। তাহলে যে সরলরেখার ঢাল পজিটিভ সেটা ঊর্ধ্বমুখী সরলরেখা, যে সরলরেখার ঢাল নেগেটিভ সেটা নিম্নমুখী সরলরেখা। কি ক্লিয়ার? তাহলে দেখো ভাইজান, এই সরলরেখাটার ঢাল কি? এটা সূক্ষ্মকোণ তৈরি করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সুতরাং এর ঢাল হবে পজিটিভ, এর ঢাল হবে পজিটিভ। আবার দেখো আমার এই সরলরেখাটার ক্ষেত্রে যদি আমি বলি,
যেমন দেখো এই সরলরেখাটার ক্ষেত্রে যদি বলি, এই সরলরেখার এক্সকে ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, সুতরাং এইটার ঢাল হবে তোমাদের নেগেটিভ। কি ক্লিয়ার? তাহলে ঢাল পজিটিভ নেগেটিভ কীরকম সরলরেখার হয় এটা ক্লিয়ার কিনা বলো। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, শ্বশুর শাশুড়িরা, এবার একটু আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই। মনে করো y = mx + c, এইটা হচ্ছে যে কোনো একটা সরলরেখা, রাইট? এখন তোমরা বলবা ভাই আপনি ক্যালকুলাস পড়াচ্ছেন না সরলরেখা পড়াচ্ছেন? আমি আসলে ক্যালকুলাসই পড়াচ্ছি, এগুলো করতে গিয়ে কিছু জিনিসপত্র লাগবে বলে আমি এগুলো একটু করাই নিচ্ছি। কি ক্লিয়ার ভাইজান? ওকে ভেরি গুড। কি ভাইয়া শুনবে না মানে কি হয়েছে বলো তো বাবা? সবই তো ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি সবই ক্লিয়ার আছে ভাইজান, সব ক্লিয়ার। ওকে আচ্ছা, একটু তাহলে 1 মিনিট আমাকে একটু সময় দাও, আমি এখানে একটু ব্যবস্থা করি দেখি তোমাদের জন্য, অনলি ফর তোমাদের জন্য। হ্যাঁ অনলি ফর তোমাদের জন্য। এবার দেখো তো কি অবস্থা, এবার কি ক্লিয়ার? আচ্ছা এই অবস্থাতেই থাকতো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ এটা সুন্দর, এটা সুন্দর। ওকে এই অবস্থাতে থাক। ওকে তো আমি এবার তোমাদেরকে বলবো, একটা একটা প্রশ্ন করব, তোমরা সবাই অ্যান্সার দেবা শুধুই। হ্যাঁ এই সরলরেখাটার ক্ষেত্রে আমি যদি এখানে গ্রাফ আঁকি, এরকম এটা মূল বিন্দু, আমি সরলরেখাটা আঁকলাম এখানে। জাস্ট এই গ্রাফের জন্য এম আর সি এর চিহ্ন বলতে হবে, এম কি হবে আর সি কি হবে এই গ্রাফের জন্য, ঠিক আছে? আবার আমি এখানে আরেকটা গ্রাফ আঁকতেছি, দিস ইজ মূলবিন্দু, এটা এরকমভাবে আঁকলাম। এখানে এম এর মান কি হবে, এখানে সি এর মান কি হবে। আমি এখানে আরেকটা গ্রাফ আঁকতেছি, রাইট? এখানে তোমার এই গ্রাফের ক্ষেত্রে এম এর মান কি হবে, সি এর মান কি হবে। তোমরা 1 নম্বর দিয়ে 2 নম্বর দাও, এটা 3 নম্বর দাও, এভাবে অ্যান্সার লেখো, ঠিক আছে? তারপরে এখানে আমি আরেকটা গ্রাফ আঁকতেছি এইরকম। ওকে এটা মূল বিন্দু। আচ্ছা এখানে এম এর মান আর সি এর মান কি হবে তোমরা একটু বলো ভাইজান, ঠিক আছে? এই গ্রাফের জন্য এম এর মান কি হবে, সি এর মান কি হবে, শুধু পজিটিভ নাকি নেগেটিভ এই কথাটা শুধু লিখবা তোমরা, ঠিক আছে? পজিটিভ নাকি নেগেটিভ এই কথাটা শুধু লিখবা। আরে বাঁকা দেখা পড়া বুঝলেই হলো। কালকে সেট করবো নি সুন্দর করে। হ্যাঁ তাহলে এটার ক্ষেত্রে এম পজিটিভ, সি পজিটিভ, রাইট? দেখো সি এর মান মানে এক্স ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা পজিটিভ, দিস ইজ সি, সি এর মান পজিটিভ। এখানে এম এর মান নেগেটিভ, সি এর মান পজিটিভ, রাইট? তোমরা সবাই অ্যান্সার করেছো। সেকেন্ডটা এম নেগেটিভ, সি পজিটিভ, ভেরি গুড। আচ্ছা 2 নম্বরটা বলছো তোমরা 2 নেগেটিভ, 2 হচ্ছে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ওয়াও ওয়াও এক্সিলেন্ট। এখানে এম এর মান নেগেটিভ, সি এর মানও নেগেটিভ, রাইট? তাহলে এখানে এম এর মান পজিটিভ, এখানে সি এর মান নেগেটিভ। এবার তোমরা একটু মিলাই নাও, তাহলে বুঝতে পারবা যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। ওকে তাহলে ইনশাল্লাহ আমরা
যে কোনো সরল লেখার গ্রাফ অন্তত আমার এখানে লাগবে আজকে বলেই আমি একটু ক্লিয়ার করে নিলাম ভাইজান। অনেক দিন আগে সরল লেখা পড়েছো তো ওই জন্য ভুলে গেছো কিনা, মানুষ মাত্রই ভুলশীল, যেমন আমি বয়সের কারণে অনেক কিছুই ভুলে যাই, সুতরাং তোমরাও ভুলে যেতে পারো, এই কারণে আমি এইটুকু পড়াই নিলাম। ঠিক আছে, তো ভেরি গুড, তোমাদের সবারই হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা কমপ্লিট। এবার আসো, আমি আস্তে আস্তে দেখো তোমাদেরকে কোথায় নিয়ে চলে যাই, তোমাদের ধারণাও থাকবে না ইনশাল্লাহ। তো আমি যেটা নিয়েছিলাম y = x + 5, তাহলে চোখ বন্ধ করে অন্ধের মতো যেন এটার গ্রাফ অঙ্কন করা যায়, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য ছিল আজকের, রাইট? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটার গ্রাফটা কেমন হবে, এটার গ্রাফ হবে, এটার ঢাল কত 1, যা কিনা পজিটিভ, এখানে সি এর মান কত 5, y অক্ষের ধনাত্মক দিক থেকে 5 কাটবে, এইরকম সরল লেখা গ্রাফ অঙ্কন করতে হবে। দ্যাট মিনস এটা, অর্থাৎ এটা ঢাল 1, অর্থাৎ এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোণ না লিখলেও হবে, শুধু সূক্ষ্মকোণ দেখাও তাহলেই হবে। এবং y অক্ষের খণ্ডিত অংশ 5, তাহলে y অক্ষের খণ্ডিত অংশ এখানে 5, এইটা হচ্ছে তোমার y = x + 5 সরল লেখার গ্রাফ। এখন আমার প্রশ্ন এই জায়গাতে না, আমার প্রশ্ন হচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা শেখাতে চাচ্ছি আসলে, মনে করো এক্স, এটা এখানে এক্স এর মান 0, এটা এই পয়েন্টটার নাম, এদিকে ডানের দিকে গেলে এক্স এর মান বাড়ে, বামের দিকে গেলে এক্স এর মান কমে। ভেরি গুড, আমি কোন একটা পয়েন্ট এখানে নিলাম, দ্যাট ইজ এক্স = 3, এক্স = 3 বিন্দু নিলাম। আমি যখন এক্স এর মান 3 লিখেছিলাম তখন y এর মান কত পেয়েছিলাম, এক্স এর মান যখন 3 লিখেছিলাম তখন y এর মান পাইছিলাম, এটাকে বলা হয়, এইটা হচ্ছে y এর মান। এক্স অক্ষ বরাবর মান নেওয়ার ফলে ফাংশনটির যেটা মান পাওয়া যায় সেটাই হচ্ছে y এর মান। তাহলে y এর মান আমরা পাইছিলাম এখানে 8। কি ক্লিয়ার? এখন আমার প্রশ্ন ভাইজান, যদি আমি কখনো এখানে একটা পয়েন্ট বিবেচনা করি, এই পয়েন্টটা মনে করো 2.9, অর্থাৎ 3 থেকে ছোট্ট একটা সংখ্যা, রাইট? সেক্ষেত্রে আমি ফাংশনটার মান পাবো এইটা, রাইট? আমি যদি এখানে x এর মান 2.9 বসাই তখন y এর মান পাবো আমি 7.9, রাইট? অর্থাৎ এই উচ্চতাটা হচ্ছে 7.9। আমি যদি একটু এবার বাম থেকে ডানের দিকে অগ্রসর হই, মনে করো এখানে আসলাম, অর্থাৎ 2.99 আসলাম। মনে করো x = যখন 2.99, অর্থাৎ আমি x এর মান 3 এর সন্নিকটবর্তী হচ্ছি, তখন y এর মান হবে 7.99। আমি যদি x এর মান 2.999 বসাই, y এর মান পাবো আমি 7.999। আমি যদি x এর মান 2.999999999 বসাই, তাহলে y এর মান পাবো 7.9999999 রে সারা দেশে নাই, তোমারই মনের মতো মন আর নাই। এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, রাইট? তার মানে কি, আমি এটা কিন্তু মোটামুটি একটা 3 এর সন্নিকটবর্তী একটা মান, এইটা আরো বেশি কাছাকাছি একটা মান, এইটা আরো কাছাকাছি একটা মান, আর এই মানটা তো মনে করো একবারে মোটামুটি 3 না কিন্তু 3ই, রাইট? 3 না কিন্তু 3 এর অতীব সন্নিকটবর্তী, রাইট? তখন আমাদের y এর মান কিন্তু 8 এর সন্নিকটবর্তী হয়, এটা মোটামুটি 8 এর সমান, এটা আরো বেশি কাছাকাছি, এটা আরো বেশি কাছাকাছি, এটা আরো বেশি কাছাকাছি, পাশাপাশি অনেক দিন ধরে আছি তবুও ধূসর পরিচয়, এত কাছে তবু আরই বিশ্বাসে বাড়াবাড়ি, বিশ্বাসে অজানা সংশয়। তাহলে ভাইজান এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি যখন এই 3 এর কাছাকাছি যাচ্ছি বাম থেকে ডানের দিকে এইভাবে যেতে আসি, তখন ফাংশনটার মানও কিন্তু আমাদের 8 এর কাছাকাছি হয়, রাইট? এই যে বাম থেকে ডানের দিকে যাওয়াটা,
বাম থেকে ডানের দিকে যাওয়াটা, এই জিনিসটাকে প্রকাশ করা হয় এক্স টেন্ডস টু 3 উপরে একটা আয়ন, নেগেটিভ আয়ন। এটা কিন্তু কেমিস্ট্রি না, এটা ম্যাথ। এইটা দ্বারা এখন তোমাকে বুঝতে হবে ম্যাথের ভাষা, রাইট? আমরা যেমন বাংলা ভাষায় সব কিছু বুঝতে পারি, ইংলিশ আমাদের সামনে আসলে সেটাকে কনভার্ট করে নিই। তোমার সামনে এখন আসছে ম্যাথমেটিক্সের ভাষা। এই ভাষা দ্বারা বুঝবা তুমি 3-এর থেকে ছোট কোনো বিন্দু থেকে 3-এর দিকে অগ্রসর হওয়া, 3-এর থেকে ছোট্ট একটি মান হতে। তাহলে এই নোটেশনটার অর্থ কি বুঝবা? এই নোটেশনটার অর্থ বুঝবা 3 অপেক্ষা ছোট মান হতে, 3 অপেক্ষা ছোট মান হতে, ছোট মান হতে 3-এর দিকে অগ্রসর হওয়া, 3-এর দিকে অগ্রসর হওয়া, রাইট? এটা আমরা স্বাভাবিক সুন্দর একটা ভাষা লিখলাম আর কি। ভাষা যদি আবার সুন্দর হয়নি, 3 অপেক্ষা ছোট্ট মান হতে 3-এর দিকে অগ্রসর হওয়া। তাহলে এক্স টেন্ডস টু 3 মাইনাস, এর অর্থ হচ্ছে এক্স এর মান যদি 3-এর সন্নিকটবর্তী হয়, বাট কোন দিক থেকে? বাম দিক থেকে। 3-এর বাম দিক থেকে যদি 3-এর দিকে অগ্রসর হয়, এইটাকে বলা হয় 3-এর বাম দিকবর্তী, মানে কি বলবো, টেন্ডস টু 3 মাইনাস। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছি আমরা বাম দিকবর্তী লিমিট, বাম দিকবর্তী লিমিট। এখন শেষ করে নিই আমি। তাহলে দেখো ভাইজান, যখন আমার এক্স এর মান বাম থেকে 3-এর দিকে অগ্রসর হয়, তখন ফাংশনটির মান কার দিকে অগ্রসর হয়? 8-এর দিকে অগ্রসর হয়। এই জিনিসটাকে লেখা হয় এইভাবে যে লিমিটিং ভ্যালু, বাংলা ভাষায় লিখতেছি না, সরি ম্যাথমেটিক্সের ভাষায়, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু যখন 3 মাইনাস, তখন এফ অফ এক্স এর মান হয় 8-এর সন্নিকটবর্তী। আমি কিন্তু এফ অফ এক্স এর মান 8 বলিনি, এফ অফ এক্স এর মান 8 বলিনি। এইটা দ্বারা বোঝাই এক্স এর মান 3-এর থেকে ছোট্ট একটা অবস্থান থেকে 3-এর দিকে অগ্রসর হলে ফাংশনটির মান 8-এর সীমার দিকে আগায়। এটাকেই বলা হচ্ছে, এই 8-কে বলা হচ্ছে এফ অফ এক্স ফাংশনের সীমাস্থ মান বা বাম দিকবর্তী লিমিট। এটাকে বলা হয় বাম দিকবর্তী সীমাস্থ মান এফ অফ এক্স ফাংশনের, রাইট? তাহলে এটাকে আমরা কি বলবো বলতো? এক্স এর মান, এই নোটেশন দ্বারা বুঝবো এক্স এর মান 3 অপেক্ষা ছোট একটি মান হতে 3-এর দিকে অগ্রসর হলে, 3-এর দিকে অগ্রসর হলে এফ অফ এক্স ফাংশনটির মান 8-এর দিকে অগ্রসর হয়, 8-এর দিকে অগ্রসর হয়। এই 8-কে বলা হয় এই এফ অফ এক্স ফাংশনের এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে বাম দিকবর্তী সীমা, বাম দিকবর্তী সীমা। কি ক্লিয়ার কিনা বলো? কি ক্লিয়ার ভাইজান? একটু কথা বলো প্লিজ। আমি শুধু তোমাদেরকে আজকে ভাষা শেখাবো, ঠিক আছে? এটুকু তোমাদেরকে ভাষা শেখাবো, ওকে? আর নয় লাগবে না, ঠিক আছে? আজকে আমি শুধু গণিতের একটু ভাষা শেখাবো, শুধু তোমরা এইটুকু শেখো। যারা অনেকে শেখা আছে, মনে করো না যে ভাই আজকে কি শেখাচ্ছেন এগুলো, হ্যাঁ প্লিজ তোমরা অন্য বন্ধুদেরকে সহযোগিতা করো, ঠিক আছে? আমি আস্তে আস্তে তোমাদেরকে কোন পজিশনে নিয়ে যাব তোমাদের ধারণাও নাই। কি ক্লিয়ার? এইবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইবার যদি, এবং এখানে আরেকটা কথা লক্ষ্য করো, এই এক্স কার সন্নিকটবর্তী হয়? 3-এর সন্নিকটবর্তী হয়, বাম থেকে ডানের দিকে। তার মানে যার সন্নিকটবর্তী হয় সেই বিন্দুতে সীমাস্থ মান বলা হয়। তাহলে এটাকে বলা হয় এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে এফ অফ এক্সের, এফ অফ এক্সের, এফ অফ এক্সের বাম দিকবর্তী লিমিট, বাম দিকবর্তী সীমা, ওকে? তাহলে এই 8-কে বলা হচ্ছে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে এফ অফ এক্স এর বাম দিকবর্তী সীমা। কি ক্লিয়ার? এখন যদি আমি তোমাদেরকে বলি এই বিন্দুটার নাম মনে করো 3.1,
তাহলে আমি ফাংশনটির মান কত পাবো? ফাংশনটির মান যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা পাবো 8.1। আমি এখন ডান থেকে বামের দিকে অগ্রসর হচ্ছি, হ্যাঁ, এই দিকে অগ্রসর হচ্ছি। এই পয়েন্টটার মান মনে করো, তাহলে x এর মান যখন 3.1 তখন y এর মান পাইলাম আমরা 8.1। ওকে, এবারে x এর মান যদি আমি নিই 3.01, তার মানে 3.1 থেকে 3.01 আরো ছোট, বাম দিকে আসবে, ডান থেকে বামের দিকে আসবে, তখন y এর মান হবে 8.01। আমি যদি নিই x এর মান 3.0000000000000 এরে আল্লাহ রে 0 এরকম করতে করতে 1, তখন আমার y এর মান আসবে 8.0000000000000 একটা 1 আসবে কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অর্থাৎ আমি যখন ডান থেকে বামের দিকে অগ্রসর হই তখন ফাংশনটির মান কার দিকে অগ্রসর হচ্ছে দেখো, এটা কিন্তু মোটামুটি 10⁸, এটা আর একটু বেশি কাছাকাছি, 8 এর কাছাকাছি, একটু বেশি কাছাকাছি। এইটা তো একবারে 8 না কিন্তু 8 না কিন্তু 8। তার মানে আমরা এখানে দেখলাম যে লিমিটিং ভ্যালু, এটা যদি আমরা এভাবে প্রকাশ করি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3+, তাহলে x টেন্ডস টু 3+ মানে আমরা বুঝবো 3 এর থেকে বড় একটা জায়গা থেকে, কিন্তু এমন বড় হওয়া যাবে না যে 50 থেকে আসতেছো তুমি, এমনটা না, যে জায়গাটা থেকে তুমি আসতেছো, অর্থাৎ x = 3 বিন্দু এবং এই বিন্দুটার পার্থক্যটা যেন টেন্ডস টু 0 হয়, টেন্ডস টু 0, প্রায় 0-র কাছাকাছি এরকম হয়, রাইট? সীমার সংজ্ঞা কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে, রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এটা যদি হয় তাহলে f of x এর মান আবারও কিন্তু 8 এর সন্নিকটবর্তী হয়। তাহলে এই ভাষাটা দ্বারা বুঝবো আমরা x = 3 বিন্দুতে, x = 3 বিন্দুতে ডান দিকবর্তী লিমিট, ডান দিক বর্তী লিমিট। ওকে, ডান দিকবর্তী লিমিট কি ক্লিয়ার? তাহলে দেখো, যখন তুমি 3 বিন্দুতে বাম থেকে ডানের দিকে অগ্রসর হয়ে 3 এর কাছে পৌঁছাইছো তখন ফাংশনটির টার্গেট পয়েন্ট কিন্তু 8, ফাংশনটির টার্গেট পয়েন্ট কিন্তু এইটা, প্রথমত ছিল এইটা, তারপরে ছিল এইটা উচ্চতা, তারপরে এই উচ্চতা, তারপরে এই উচ্চতা, এইভাবে দেখো টার্গেট পয়েন্ট কিন্তু কোনটা, একটু আমি অন্য কালার দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে টার্গেট পয়েন্ট, এটার উচ্চতা 8, তাহলে টার্গেট পয়েন্ট কিন্তু 8 এর দিকে। আবার যখন আমি 3.1 নিলাম তাহলে তার উচ্চতা ছিল এইটা, তারপরে সে এইভাবে 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 এইভাবে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে যাও আর ডান থেকে বামের দিকে আসো, কোনো সমস্যা নাই, তার টার্গেট পয়েন্ট একটা, রাইট? যদি এইরকম দুর্ঘটনা ঘটে, ঘটনা এবং দুর্ঘটনার সমন্বয়ে যদি একটা মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়, কিরকম, যে কোন একটা বিন্দুতে বাম থেকে ডানের দিকে এবং ডান থেকে বামের দিকে গেলে ফাংশনটির মান যদি একটা ইউনিক মানের দিকে অগ্রসরমান হয়, তবে সেই ইউনিক মানটাকে বলা হয় ওই বিন্দুতে ফাংশনটির সীমাস্থ মান। ক্লিয়ার? তাহলে ভাইজান দেখো, আমি এখানে যেটা পেয়েছি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3 - f of x এর মান ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3+ ইন্টু 3+ of f of x ইকুয়াল টু 8। অর্থাৎ আমি যখন 3 এর থেকে ছোট মান থেকে 3 এর দিকে অগ্রসর হই তখন ফাংশনটির মান টার্গেট থাকে একটাই 8। আবার ডান থেকে যখন বামের দিকে আমরা 3 এর দিকে অগ্রসর হই তখনও ফাংশনটির টার্গেট পয়েন্ট কোনটা, ওই টার্গেট পয়েন্টটাই হচ্ছে তোমার, যদি একটা নির্দিষ্ট ইউনিক মানের দিকে ফাংশনটি যদি টার্গেট করে সেই ইউনিক মানটাকে বলা হয় ওই ফাংশনের সীমাস্থ মান। অর্থাৎ এই গোটা জিনিসটাকে আমরা প্রকাশ করি এইভাবে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3 f of x ইকুয়াল টু 8। এটাও যা প্রকাশ করে এটার ভাষাও তাই প্রকাশ করে। তার মানে এটা এখানে কি বলবো জানো, এখানে ভাষা বলবো এরকম ভাবে, x এর মান 3 এর সন্নিকটবর্তী হলে
x এর মান 3 এর সন্নিকটবর্তী হলে কোন দিকে সন্নিকটবর্তী হলে এটা আর বলবো না, এটা যদি আসতো তাহলে বলতাম, এটা যদি আসতো তাহলে বলতাম, বাট এইটা যদি আসে তখন আমরা বলবো x এর মান 3 এর সন্নিকটবর্তী হতে থাকলে f অফ x এর মান একটি ধ্রুব সংখ্যা 8 এর সন্নিকটবর্তী হয়। f অফ x এর মান একটি ধ্রুব সংখ্যা 8 এর সন্নিকটবর্তী হয়। এই 8 কে বলা হয় x = 3 বিন্দুতে ফাংশনটির সীমাস্থ মান। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন এখানে বলি, এইটা না দিয়ে যদি আমি এইটা বলি, এখন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, এটাকে পড়তে হবে কি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, f অফ x ইকুয়াল টু l। তাহলে এই জিনিসটার বাংলা ভাষা কি, এটা মনে করো ইংলিশ মানে মনে করো আই এম এ বয়, তার মানে আমরা কি বলি, আমি একজন বালক। এখন ম্যাথমেটিক্স বলছে দিস ইজ দিস, হোয়াট ডু ইউ মিন বাই দিস ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজস্ব ভাষায় তাহলে তুমি কি লিখবা? তাহলে এই জিনিসটাকে লিখতে হবে f অফ x ফাংশনে, মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। f অফ x ফাংশনে x এর মান একটি ধ্রুব সংখ্যা এর সন্নিকটবর্তী হতে থাকলে, এখানে 3 এর সন্নিকটবর্তী হতে থাকলে, এখানে বলবো x এর মান একটি ধ্রুব সংখ্যা এর সন্নিকটবর্তী হতে থাকলে, তাহলে এই জিনিসটার আমরা বাংলা লিখে ফেলি, যেটা পরীক্ষার খাতায় তোমাদের আসতে পারে। ওকে, যে লিমিটের সংজ্ঞা লেখো, তাহলে সংজ্ঞাটা লেখো এবার। f অফ x ফাংশনে x এর মান একটি ধ্রুব সংখ্যা a, ব্র্যাকেটে লিখবা এখানে একটা কথা, যে যেখানে x মাইনাস a এই দুটার মডুলাস মান হবে টেন্ডস টু 0, অর্থাৎ দেখো 2.999999, এটা টেন্ডস টু 3, ওই 3 আর এই 2.999999 এর পার্থক্যটা কিন্তু টেন্ডস টু 0, সেটা বুঝাইছি কিন্তু। ওকে, আমরা কিন্তু এই যে দেখো x ইকুয়াল টু যখন 2.99999 নিচ্ছি তখন টেন্ডস টু 3 নিচ্ছি, এখানে কিন্তু a মানে 3 আর x মানে কিন্তু এইটা, এই দুটার পার্থক্য কত, এই দুটার পার্থক্য টেন্ডস টু 0, সেটা বুঝাইছি কিন্তু ওখানে। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? f অফ x ফাংশনে x এর মান একটা ধ্রুব সংখ্যা এর সন্নিকটবর্তী হতে থাকলে f অফ x এর মান অপর একটি ধ্রুব সংখ্যা l ব্র্যাকেটে লিখবা এভাবে, f অফ x মাইনাস l, এই দুটার মডুলাস মান হবে আবার টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে অপর একটি ধ্রুব সংখ্যা l এর সন্নিকটবর্তী হতে থাকে, এই l কেই বলা হয়, x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশনের লিমিট বা সীমাস্থ মান। বাস এইটুকু সংজ্ঞা লিখে দিবা এবং এর সাথে ছোট্ট করে লিখে দেবা যে গাণিতিকভাবে লেখা যায়, গাণিতিকভাবে জাস্ট 2 মার্কের প্রশ্ন যদি আসে তাহলে এটা লিখবা। গাণিতিকভাবে আমরা লিখতে পারি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, f অফ x ইকুয়াল টু l। ওকে,
জাস্ট এই জিনিসটুকু তোমরা পরীক্ষায় খাতায় দিয়ে আসবা, 2-এ 2 দিয়ে দিবে। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? ভাইয়া কোনো ফাংশনের ডান দিকবর্তী দুটোই থাকে না, ক্ষেত্র বিশেষে শুধু ডান দিকবর্তী বা বাম দিকবর্তী? হ্যাঁ আসাদুল্লাহ আল সজীব, আমরা আস্তে আস্তে এর অ্যান্সারে যাব, আমি আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তাহলে তোমরা এই সংজ্ঞাটুকু ক্লিয়ার হইলো কিনা দেখো। এখনই 250 জন দেখলাম, 50 জন কোথায় পালাইলো রে ভাই? মনে করতেছে এগুলো তো শিখেছি, আবার কিসের জন্য সময় লস করবো? উজ্জ্বল ভাইয়ের ক্লাস করে কোনো লাভ নাই। লাভ আছে কিনা একটু পরে বুঝবা নি। কে ক্লিয়ার? হ্যাঁ ওকে আচ্ছা আসাদুল্লাহ সজীব, আমি তোমার দিচ্ছি অ্যান্সার দিচ্ছি। মোহাম্মদ মাহি খন্দকার, ইংলিশ ভার্সন থেকে আসে, ডেফিনেশনে ট্রান্সলেশনে প্রবলেম হলেও ম্যাথ চখাম বুঝি। মাহি খন্দকার, তোমার যদি কোনো টার্ম বুঝতে সমস্যা হয় তুমি আমাকে একটু বলি ভাই, টার্মটা আমি বলে দেব, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আস্তে আস্তে আসতেছি ভাইজান, তোমরা এটা চিন্তা করিও না। এবারে আসো, তাহলে এটা ক্লিয়ার তাই না? আমরা আপাতত লিমিটের সংজ্ঞা দিয়েছি। এইবারে আসো, তাহলে মূল বিষয় যেটা বুঝলাম, কোন একটা নির্দিষ্ট বিন্দুর দিকে, এক্স এর কোন একটা নির্দিষ্ট বিন্দুর দিকে বাম থেকে ডানের দিকে, ডান থেকে বামের দিকে আমরা যদি ওই পয়েন্টটার দিকে অগ্রসর হই, তাহলে ফাংশনটির মান একটি ইউনিক মানের দিকে অগ্রসর হতে হবে, তবে তাকে বলা হয় লিমিট। এটা হচ্ছে লিমিটের সংজ্ঞা। এখান থেকে আমরা এবার বিভিন্ন ক্ষেত্র তৈরি করব, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো, আমি মনে করো এরকম একটা গ্রাফ আঁকতেছি। দেখো মনে করো এই একটা ফাংশন, আর মনে করো এই একটা ফাংশন। ওকে, দুইটা ফাংশন আমি নিয়েছি, দুইটা ফাংশন দুই রকম, দুইটা চিত্র কিন্তু দুই রকম। ওকে, একটু লক্ষ্য করে দেখো, এই বিন্দুটার উচ্চতা হচ্ছে মনে করো L1, আর এই বিন্দুটার উচ্চতা মনে করো L2, মনে করো এই বিন্দুটার উচ্চতা হচ্ছে L2। ওকে, এখন আমার প্রশ্ন যে এখান থেকে ডটেড লাইন দিয়ে আমি এক্স অক্ষের উপর একটু লম্ব টানি। মনে করো এই বিন্দুটার নাম হচ্ছে x = a, x = a। আমি তোমাদের কাছে এখানে এখন একটা প্রশ্ন রাখতে চাই। আমার কিন্তু ফাংশনটা এইটা, আমি যদি এই বিন্দুতে ফাংশনটির মান বের করতে চাই, তাহলে এখান থেকে y অক্ষ বরাবর যাব, এই ফাংশনকে এই উচ্চতায় সেট করলো, রাইট? আমার কিন্তু এই বিন্দুতে ফাংশনটির মান এইটা। তাহলে বাম থেকে যদি আমি ডানের দিকে অগ্রসর হই, তাহলে ফাংশনটির মান কোন উচ্চতার দিকে অগ্রসর হয় সেটা একটু লক্ষ্য করো। বলো তো কার দিকে অগ্রসর হচ্ছে? এখানে কার দিকে অগ্রসর হচ্ছে ভাই জান এখানে? তাহলে তোমরাই বলো। আমি যদি এখানে বলি যে এই চিত্রে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a মাইনাস, তার মানে কি আমি যখন এর দিকে অগ্রসর হব বাম থেকে ডানের দিকে, একটু আগেই বুঝাইছি x এর মান এর দিকে অগ্রসর হব বাম থেকে ডানের দিকে, তখন আমার ফাংশনটির মান কোন উচ্চতার দিকে অগ্রসর হয়? আমার ফাংশনটির মান অগ্রসর হয় L2 এর দিকে, রাইট? অর্থাৎ আমার এই গ্রাফে x = a বিন্দুর বাম দিকবর্তী লিমিট L2। আর যদি আমি ডান থেকে বামের দিকে আসি, মনে করো ডানের পয়েন্ট এটা, এখান থেকে যদি এভাবে বামের দিকে আসতে থাকি, তাহলে এই বিন্দুতে আমার এই চিত্রানুসারে ফাংশনটির মান এটা। অর্থাৎ এই উচ্চতাতে অবস্থান করতেছো যখন তুমি x এর মান এটা নিবা। ডান থেকে যখন বামের দিকে আসতে থাকবা, তার মানে এই উচ্চতা পাবা, তার মানে এইটা পাবা। তারপরে যদি এখানে আসো তাহলে এই উচ্চতা পাবা, তার মানে এইটা পাবা। তারপরে যখন এখানে আসবা তখন এই উচ্চতা পাবা, তার মানে এইটা পাবা।
প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি যখন ডান থেকে বামের দিকে আসতেছি, অর্থাৎ লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যখন a প্লাস, তখন ফাংশনটির মান কার দিকে অগ্রসর হয়? অগ্রসর হচ্ছে কার দিকে অগ্রসর হয়? টার্গেট পয়েন্ট এবার L1, দিস ইজ L1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিমিটের সংজ্ঞায় তোমাকে বলে দিবে, এখানে সরি বলবে লিমিট। L1 এবং L2 কে কখনো সীমাস্থ মান বলা যাবে না। এখানে লিমিট বলছে এভাবে যে তুমি কোন একটা x এর নির্দিষ্ট মানের দিকে বাম থেকে ডানের দিকে যাও, আর ডান থেকে বামের দিকে যাও, একটি ইউনিক মানের দিকে অগ্রসর হতে হবে। তুমি এক চোখে দুইজনকে দেখলে হবে না, রাইট? তাহলে তোমরাই বলো ভাইজান, এদের টার্গেট পয়েন্ট একটা নাকি আলাদা? তাহলে এদের টার্গেট বিন্দু আলাদা, টার্গেট পয়েন্ট আলাদা, টার্গেট মান আলাদা। সুতরাং এখানে আমরা বলতে পারি x ইকুয়াল টু a বিন্দুর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান নয়। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a প্লাস f অফ x, এই দুটা সমান নয়। অর্থাৎ তোমাকে বলতে হবে x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটির সীমা বিদ্যমান নয়। তাহলে একটা ফাংশনের সীমা কখন বিদ্যমান থাকবে? তাহলে অতএব আমরা বলতে পারি x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x এর সীমা বিদ্যমান নয়, এই চিত্রানুসারে বিদ্যমান নয়। কি ক্লিয়ার কিনা ভাইজান বলে একটু প্লিজ? কি ক্লিয়ার? বলে এবার ক্লিয়ার কিনা? সময় গ্রেটার দেন 2 ঘন্টা, উদ্দীপক ছাত্র সংখ্যা গ্রেটার দেন 0। হ্যাঁ, ঠিকই বলেছ। ওকে, তাহলে কোন একটা বিন্দুতে x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশনের সীমা বিদ্যমান থাকলে, তাহলে তোমার এরকম একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x এর সীমা বিদ্যমান থাকলে নিম্নের কোনটি সঠিক? তাহলে জাস্ট অথবা তোমাকে 2 মার্কের প্রশ্নে বলতে পারে যে কোন x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশনের সীমার বিদ্যমানতা আলোচনা করো। তাহলে এইভাবে লিখবা যে x ইকুয়াল টু a বিন্দুতে, অ্যান্সার লিখবা এইভাবে, x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশনের সীমা বিদ্যমান থাকবে, যদি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a মাইনাস f অফ x ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a প্লাস f অফ x হয়। ওকে, ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? ভেরি গুড। দেখো আস্তে আস্তে কিন্তু কতজন জয়েন করেছিল প্রথমে, মনে রাখো কিন্তু, ঠিক আছে? ভাইয়া, তাহলে কি মান বসিয়ে লিমিট না পেলে সেটা এমন গ্রাফ হবে, মানে বিচ্ছিন্ন? এখনো বিচ্ছিন্ন জায়গাতে আমি যাইনি, আমি এখন লিমিটের অস্তিত্বটা প্রমাণ করার চেষ্টা করতেছি, রাইট? ফারদিন জুলকার 9, অড ফাংশন আর ইভেন ফাংশন কি? অড ফাংশন মানে হচ্ছে f অফ x ইকুয়াল টু যদি মাইনাস f, মানে f অফ মাইনাস x, অর্থাৎ x এর স্থলে মাইনাস x বসালে ফাংশনটা যদি অপরিবর্তিত থাকে বাট বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তখন সেটাকে বলা হয় অড ফাংশন। আর ইভেন ফাংশন হচ্ছে x এর স্থলে মাইনাস x বসালে ফাংশনটির কোনো পরিবর্তন হবে না, যেমন x স্কোয়ার, x টু দি পাওয়ার 4, cos x, sec x, এগুলো হচ্ছে ইভেন ফাংশন। আর অড ফাংশন হচ্ছে x কিউব, x টু দি পাওয়ার 5, sin x, tan x, cot x, cosec x, এগুলো হচ্ছে অড ফাংশন। যাই হোক, কি ক্লিয়ার? কানিস ফাতেমা মীমাংসী পালাইছে, তাই না? অনেকে
পালাক গা, তাদের সমস্যা আছে, পালাক, সমস্যা নাই। হ্যাঁ, এগুলোর উত্তর পরে দেব, মানে অ্যাডমিশন টেস্টের পরে দেব, ঠিক আছে? যে কারা কারা রেগুলার ক্লাস করে আর কারা কারা রেগুলার ক্লাস করে না, শুধু ঢু মারতে আসে, একটু দেখেই পালিয়ে যায়, এগুলোর উত্তর পরে হবে। তাহলে এটা আমাদের ক্লিয়ার। এখন আসো, তাহলে কোনো একটা ফাংশনের বিদ্যমানতা থাকতে হলে এই জিনিসটা থাকতে হবে, রাইট? এবারে আমরা কয়েকটা ছোট ছোট জিনিস একটু বলতে চাই, এগুলো আমার লাগবে। যদি তুমি কখনো বুঝতে পারো, আগে এটা বলো, মডুলাস এক্স, এক্স হচ্ছে যে কোনো একটা সংখ্যা, মডুলাস এক্স মানে হচ্ছে এক্স এর পরমান, এইটা সর্বদা, মডুলাস এক্স সর্বদা অঋণাত্মক হয়, অঋণাত্মক অর্থাৎ ধনাত্মক হয়, রাইট? মোটামুটি ধনাত্মক চিন্তা করো, অঋণাত্মক মানে শুধু জিরোর জন্য আমরা ওইটা বলি, মডুলাস এক্স চিরকাল ধনাত্মক, অর্থাৎ সংখ্যা রেখায় মূল বিন্দু অর্থাৎ জিরো বিন্দু হতে ওই সংখ্যা রেখার উপস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব কত একক সেটাকে বলা হয় ওই বিন্দুর পরম মান। আচ্ছা, ভেরি গুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কিনা জানি না, এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মডুলাস এক্স ইকুয়াল টু, আমি এখানে এক্স লিখবো, এর আগে চিহ্নটা কি দেব, রাইট? এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি চিন্তা করি, নো প্রবলেম। আবার এক্স লেস দেন অর ইকুয়াল টু 0 হলে মডুলাস এক্স ইকুয়াল টু, আমি এখানে এক্স দিব, তার আগে কি চিহ্ন দিব, এটা ফিলিংস থেকে বলতে হবে, কোনো প্রকার মুখস্থ করে বলার প্রয়োজন নাই। ইউ হ্যাভ টু বুঝতে হবে এক্স এখানে অঋণাত্মক অর্থাৎ ধনাত্মক, ওকে? মনে কর ধনাত্মক, মনে কর ইকুয়াল টু 0 নাই, তাহলে এক্স ধনাত্মক, আর আমরা আগেই বলেছি এই জিনিসটা সবসময় ধনাত্মক, তাহলে এটা ধনাত্মক, এইটা ধনাত্মক, রাইট? তাহলে ডান পাশের এটাও ধনাত্মক হতে হবে। তো তুমি এখানে আবার বলতেছো এক্সও ধনাত্মক, তাহলে এটাও ধনাত্মক, রাইট? এখন এর আগে চিহ্ন কি দিলে এই দুটা মান সমান দেখাবে? দেখো, ধনাত্মকের সাথে কি চিহ্ন দিলে ধনাত্মকই থাকে, তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। তার মানে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে মডুলাস এক্স ইকুয়াল টু প্লাস এক্স, রাইট? এখন আসো, এক্স যদি ঋণাত্মক হয়, বাট আমরা আগেই বলেছি এক্স যেটাই হোক না কেন, এক্স বিলংস টু আর এর জন্য এইটা সব সময় মডুলাস এক্স সব সময় ধনাত্মক, অঋণাত্মক 0 হলে 0 হয় একটা, এই আর কি। তাহলে এক্স লেস দেন 0 হলে অর্থাৎ এক্স ঋণাত্মক হলে এটা তো ধনাত্মক রাশি, এই জিনিসটা গোটাটাই ধনাত্মক রাশি, তাহলে এটা হচ্ছে ধনাত্মক রাশি। কিন্তু তুমি এখানে বলছো এই লাইনে এক্স নেগেটিভ, তার মানে এক্স এখানে ঋণাত্মক, এক্স এখানে ঋণাত্মক। এখন আমার প্রশ্ন, এই দুটা সমান হতে হবে, এটাও ধনাত্মক, তাহলে এই জিনিসটাকে, এই ডান পাশের জিনিসটাকেও ধনাত্মক বানাতে হবে। তাহলে ঋণাত্মক সংখ্যার আগে কি চিহ্ন দিলে তোমার সেটা ধনাত্মক হয়? তাহলে ঋণাত্মক সংখ্যার আগে মাইনাস চিহ্ন দিলে সেটা ধনাত্মক হয়। এবারে দেখো, বাম পক্ষ ধনাত্মক, ডান পক্ষ ধনাত্মক, এটা কিন্তু এখন ধনাত্মক, রাইট? এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, ধনাত্মক ইকুয়াল টু ধনাত্মক, এক্স তো একটা ধ্রুব সংখ্যা। এখন দেখো, -2 এর মডুলাস এইটা ইকুয়াল টু, এখানে এক্স মানে কিন্তু -2, তাহলে দেখো -2, এইবারে আসো, ব্র্যাকেট দিলাম, -2 এর মডুলাস বলতে কি বোঝায়? মূল বিন্দু থেকে বাম দিকে -2 এর ডিস্টেন্স কত একক বামে? 1 একক, 2 একক, 2 হতে হবে। -2 এর মডুলাস মানে 2, এই 2টা নিয়ে আসবে কি করে? -2 এর আগে চিহ্ন কি দিবা তুমি? মাইনাস, তার -2 এর মডুলাস মানে মাইনাস অফ -2, রাইট? তার মানে এটা মানে এই জিনিস। আবার 2 এর মডুলাস এটা ইকুয়াল টু +2, কোনো কথা হবে না, দুটাই কিন্তু পজিটিভ, এটাও যা এটাও তা, -2 এর মডুলাসও +2, 2 এর মডুলাসও +2, এটা মাথায় রাখতে হবে, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে জিনিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে মডুলাস এক্স ইকুয়াল টু +x, আর এক্স লেস দেন অর ইকুয়াল টু 0 হলে মডুলাস এক্স ইকুয়াল টু -x। এটুকু ক্লিয়ার কিনা বলো দেখি, কতজন পালালো? কি ক্লিয়ার?
আচ্ছা কি বলছে, তখন চান্স পেলে ইরেগুলার স্টুডেন্টদের কপালেও রেগুলার স্টিকার লেগে যাবে। না না, এটা আমি করি না। সাদা হোসেন ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা ভাইজান দেখো তো প্লিজ। ওকে, ভেরি গুড। আচ্ছা ওকে, ক্লিয়ার না? ওকে, এবার আসো, আমি এখন তোমাদেরকে বলতে চাই, এখন আমি যেহেতু লিমিটের অস্তিত্বতা শিখাইছি, এইবারে আমি কিছু প্রবলেম তোমাদের জন্য সিলেক্ট করে নিয়ে আসছি। হ্যাঁ, এই প্রবলেমগুলো এখন সলভ করব। তার আগে কয়েকটা জিনিস একটু তোমাদেরকে মাথায় নেওয়া দরকার। সেটা হচ্ছে এই কয়েকটা নোটেশন একটু তোমরা লিখে নাও, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু যদি 0 হয়, তাহলে 1/x দিস উইল বি হবে 0 প্লাস, যদি এখানে বসাই আমি, হ্যাঁ 0 প্লাস, তাহলে এটা হবে প্লাস ইনফিনিটি। আর যদি আমি এইটা দিই, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 মাইনাস 1/x দিস ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি কিন্তু কোনো সংখ্যা না, অসীমের একটা মান, যেটা মান আমরা কোনোদিনও দেখতে পাই না। অ্যাকচুয়ালি ইনফিনিটির সংজ্ঞা এইটা, কিন্তু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 প্লাস 1/x ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, আর এক্স টেন্ডস টু 0 মাইনাস 1/x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। ভেরি গুড। তার মানে তোমরা কি জানো, এখানে আমি দেখাচ্ছি এটা y ইকুয়াল টু 1/x, y ইকুয়াল টু 1/x, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো তো এটার গ্রাফটা কেমন হয়। লক্ষ্য করো, x এর মান যদি 1 হয়, y এর মান হয় 1, x এর মান যদি 2 হয়, y এর মান হয় হাফ, x এর মান যদি 3 হয়, y এর মান হবে 1/3। তার মানে কি, x এর মান যত বাড়তেছে y এর মান তত কমতেছে। দ্যাট মিন্স এই যে এই ফাংশনটা, রাইট? কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে দেখো, যখন আমার x এর মান নেগেটিভ হয়, x এর মান যদি -1 হয়, y এর মান হয় -1, x এর মান যখন -2 হয়, y এর মান হয় -half। এবার আসো, x এর মান যখন -3 হয়, তাহলে y এর মান হয় -1/3, রাইট? ব্যাপারটা এরকম কিনা প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা? তার মানে এই ফাংশনটার গ্রাফটা কেমন হবে? এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এই যে এরকম। দেখো, x এর মান যখন -1, তখন ফাংশনটির মান -2, মনে করো এখানে -2, x এর মান যখন -2, তার মানে মান বাড়তেছে এরকম ভাবে, রাইট? এখন দেখো, x ইকুয়াল টু 0 বিন্দু কিন্তু এইটা, x ইকুয়াল টু 0 বিন্দু এইটা। আমি এখন দেখাচ্ছি 0 প্লাস যদি হয়, 0 প্লাস যদি হয়, অর্থাৎ ডান থেকে যখন আমরা বামের দিকে অগ্রসর হব, তাহলে ফাংশনটির মান কোথায় যাচ্ছে দেখো, এটা কিন্তু কোনোদিন স্পর্শ করবে না, অসীমে গিয়ে স্পর্শ করবে। x টেন্ডস টু যখন 0, অর্থাৎ ডান থেকে বামের দিকে, তখন এটা প্লাস ইনফিনিটির দিকে ওঠে, অর্থাৎ ধনাত্মক আকাশ, আর নিচে হচ্ছে পাতাল, পাতালের দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এটা ধরা হয় আসলে, রাইট? তার মানে x টেন্ডস টু যখন 0 প্লাস, তখন y ইকুয়াল টু 1/x, এই ফাংশনটার সীমাস্ত মান হয় প্লাস ইনফিনিটির দিকে, আর x টেন্ডস টু 0 মাইনাস হলে 1/x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। কি ক্লিয়ার? দেখো, 0 মাইনাস যখন, তখন বাম থেকে ডানের দিকে অগ্রসর হব, তখন ফাংশনটির মান কোন দিকে? দেখি 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 দেখি, এভাবে কমতে 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 একবারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে কিনা বলো, ঠিক না? এটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, কি ক্লিয়ার? এটা একটা ছিল হাইপারবোলা, এটা তোমরা জানো, কিন্তু xy ইকুয়াল টু 1, এটা একটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা, এটা তো তোমরা জানোই। বাট এইটুকু ফিলিংসটা বুঝেছো কিনা দেখো, 0 প্লাস মানে কি, 0-র দিকে অগ্রসর হবে ডান থেকে বামের দিকে, রাইট? তখন ফাংশনটির মান কি দেখতে পাবো। আবার 0 মাইনাস মানে x এর মান 0-র থেকে ছোট্ট একটা অবস্থান থেকে 0-র দিকে অগ্রসর হব, তাহলে ফাংশনটির মান কত হবে? কি ক্লিয়ার? ওকে, তাহলে কোনো সমস্যা নাই এইটুকুতে।
তাহলে এই জিনিসটা হলো। এবার এখানে আরো কয়েকটা জিনিস একটু আমি তোমাদেরকে লিখে দিতে চাই, সেটা হচ্ছে এই জিনিসগুলো আমার লাগবে। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু যদি 0 প্লাস হয়, একটা ই হচ্ছে একটা সূচক ফাংশন, এর মান তোমরা জানো 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট একটা ধ্রুব সংখ্যা, যাই হোক। তাহলে এর উপরে যদি 1/x থাকে তাহলে এটার মান কত হবে? 1। 2 হচ্ছে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 মাইনাস যখন, তখন ই টু দি পাওয়ার -1/x, এটার মান কত হবে? রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স টেন্ডস টু যখন 0 প্লাস, তখন এটা ইকুয়াল হবে ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ এটাও ইনফিনিটি। রাইট। কেন? দেখো 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় যে কোনো সংখ্যার উপরে, 1 এর থেকে বড় যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি ইনফিনিটি থাকে সেটা আরো বড় ইনফিনিটি হয়। যেমন 2 এর উপরে 2 পাওয়ার দিলে 4 হয় এমনিতেই, 2 এর উপরে পাওয়ার 3 দিলে 8 হয়, 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 হয়। তাহলে 2 এর উপর ইনফিনিটি পাওয়ার, তার মানে এটা আরো বড় ইনফিনিটি লেখা উচিত ছিল, এরকম বড় ইনফিনিটি লেখা উচিত ছিল আমার। রাইট। আর এখানে কি হবে দেখো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো, দিস ইকুয়াল টু এক্স টেন্ডস টু যখন 0 মাইনাস, তখন 1/x এর মান, 1/x এর মান কত? রাইট। 1/x এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি। রাইট। দেখো এক্স টেন্ডস টু যখন 0 মাইনাস ই টু দি পাওয়ার -1/x, 1/x এর মান মাইনাস ইনফিনিটি, মাইনাস মাইনাস প্লাস ইনফিনিটি, দিস অলসো ইনফিনিটি। রাইট। বলো ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার? 100% ক্লিয়ার, তাই না? ওকে। এবার আসো, যদি আমার এটা হয় লিমিটিং ভ্যালু, এগুলো একটু ফিলিংস দিয়ে মনে রাখবা, 0 x টেন্ডস টু 0 মাইনাস ই টু দি পাওয়ার 1/x, এটার মান আবার কত? এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 1/x, x টেন্ডস টু 0 মাইনাসের জন্য 1/x এর মান, 1/x এর মান মাইনাস ইনফিনিটি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, এটা মানে হচ্ছে 0। সামথিং বাই ইনফিনিটি মানে 0, অসংজ্ঞায়িত, সামথিং বাই অসীম একটা মান, সেটা টেন্ডস টু 0। এগুলো মনে রাখো কিন্তু, ঠিক আছে? কে রে ভাই সময় ফোন দেয়? এগুলো ক্লিয়ার কিনা ভাই জান? এগুলো জিনিসগুলো আমার লাগবে আসলে। মানে তোমরা এর উপরে নির্ভর করবা না, তোমার যেখানে ফাংশন আছে সেটার উপর নির্ভর করবা। এক্স টেন্ডস টু 0 প্লাস ফাংশনের উপরে কি প্রভাব ফেলবে এটা দেখবা, ই কোথায় আছে সেটা দেখার দরকার নাই। এর উপরে এই এক্স এর মান প্রভাব ফেলে না, যেখানে এক্স এর ফাংশন আছে সেখানে প্রভাব ফেলবে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে এখন লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ আছে, ই টু দি পাওয়ার এফ অফ এক্স আছে, এই জিনিসটা থাকাও যা, আবার এইটা থাকাও তা, ই টু দি পাওয়ার আমি লিমিট এখানে লিখবো, কোনো সমস্যা নাই। x টেন্ডস টু a, এটাগুলো কিন্তু সংজ্ঞা থেকে, অর্থাৎ এই ফাংশনটি মানে x এর মান কার উপরে নির্ভরশীল হয়ে পরিবর্তন হয়? x টেন্ডস টু a এর জন্য এই জায়গাটুকু পরিবর্তন হবে, এটা তার পরিবর্তন হবে না রে ভাই। তার মানে এখানে দেওয়া তো একই কথা। ঘটনা সঠিক কিনা বলো? এটাও যা, এটাও কিন্তু তা। রাইট। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো ভাইজান? কি ক্লিয়ার? ভেরি গুড। ওকে। এত ফিলিংস কোত্থেকে আনবো? হৃদয়ের পাতায় ফোটায় ফোটায় কবিতাটা শোনান ভাই। হ্যাঁ তাই তো। সামথিং বাই ফিলিংস ইকুয়াল টু ইনফিনিটি, ধর মিয়া সামথিং বাই ফিলিংস ইকুয়াল টু ইনফিনিটি না, সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু ফিলিংস, ও একই কথা তো বলেছে। যাই হোক, এটা তো আর বায়োলজি না, মানে পার উপরে মাত্র প্রভাব ফেলছে লিমিট। হ্যাঁ ডেফিনেটলি ফাংশনের উপরে প্রভাব ফেলবে। এবার আসো, আমি একটা অঙ্ক দিতে চাই তোমাদেরকে, খুবই কিউট একটা অঙ্ক। ওকে, একটা প্রবলেম, আজকে একটা প্রবলেম সলভ করি। তাহলে x ইকুয়াল টু a বিন্দুতে কোন একটা ফাংশনের সীমাস্ত মান কখন বিদ্যমান থাকবে? যদি তার লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়। এবারে আমার হাদিস আমি খুলি একটু, আমি তোমাদেরকে একটা অঙ্ক দিতে চাই। রাইট। প্রথম অঙ্ক এইটা, f of x equal to 3
3x প্লাস x এর মডুলাস ডিভাইডেড বাই 7x মাইনাস 5x এর মডুলাস, রাইট? এইটা হলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f অফ x বিদ্যমান কিনা যাচাই করো, বিদ্যমান কিনা যাচাই করো। এবং অ্যাডমিশন টেস্টের জন্য এই ধরনের প্রবলেম অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদের এগুলো করতে অনেক সমস্যা হয়। বিদ্যমান কিনা যাচাই করো, এই যে এটা, রাইট? এফ অফ এক্স ইকাল টু এইটা হলে এটা বিদ্যমান কিনা এটা যাচাই করতে হবে। আরেকটা জিনিস বলে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো একটু কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু, আমরা যখন এই ফাংশনটা করেছিলাম তোমাদের কি মনে আছে? ওয়াই ইকাল টু যখন এক্স প্লাস 5, আমি যখন লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 3 মাইনাস লিখেছিলাম, তখন কিন্তু এখানে এফ অফ এক্স এর মান ছিল 8 মানে কি আসলে এক্স প্লাস এক্স এর মান আসলে আমরা এমনি নিউমেরিক্যালি বের করার জন্য এখানে কি লিখি বলো? আমি কিন্তু এখানে এক্স প্লাস 5 এর জায়গায় 3 মাইনাস প্লাস 5 লিখবো না, এখানে লিখবো আসলে 3 প্লাস 5 ইকুয়াল টু 8। মান বের করার খাতিরে এইভাবে বসাতে হয়, কিন্তু তোমাকে বলতে হবে এখানে যে এক্স এর মান আমি 3 এর থেকে ছোট একটা অবস্থান থেকে 3 এর দিকে যখন অগ্রসর হয়েছি তখন ফাংশনটির মান 8 এর দিকে অগ্রসর হয়, তখন ফাংশনটির মান 8 এর দিকে অগ্রসর হয়। ব্যাপারটা এইটা, অর্থাৎ এইভাবে তোমাকে লিমিটের মান বের করতে হয়। বাট এটা প্রকাশ করে কিন্তু অন্য জিনিস, তুমি ঠিকই 8 এর দিকে অগ্রসর হয়েছ, কিন্তু কখন? যখন এক্স এর মান 3 এর থেকে ছোট জায়গা থেকে 3 এর দিকে অগ্রসর হও। আবার এটাও কিন্তু তাই, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু যখন 3 প্লাস এফ অফ এক্স, তখনও কিন্তু তুমি 3 প্লাস 5 বের করবা, দিস ইকুয়াল টু 8। অর্থাৎ তুমি নিউমেরিক্যাল ভ্যালুটা কার দিকে অগ্রসর হচ্ছে এটা বের করতে চাও, রাইট? এইটুকু শুধু তুমি মাথায় রাখবা। এখন আসো ভাইজান, আমি যে অঙ্কটা নিয়েছি সেটা এখন ফিলিংস সহকারে করতে চাই। সর্বপ্রথম কথা হচ্ছে, আমার এখানে যেটা বলা আছে যে x টেন্ডস টু 0 f অফ x বিদ্যমান কিনা, তার মানে কি 0তে একবার বাম থেকে ডানের দিকে যেতে হবে আর একবার ডান থেকে বামের দিকে যেতে হবে, রাইট? এটা হচ্ছে তোমার কথা। এখন তুমি লিখবা লেফট হ্যান্ড লিমিট, এইভাবে লিখবা ফর x ইকুয়াল টু 0 লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটকে প্রকাশ করবা এইভাবে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস f of x, এটার মান বের করতে চাও। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস হোয়াট ইজ f of x? 3x প্লাস মডুলাস x ডিভাইডেড বাই 7x মাইনাস 5 ইন্টু মডুলাস x। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বন্ধুরা ভাইরা, তোমাদেরকে আমি আজকে শিখাইছি এই মডুলাস এক্সটা তোমাদেরকে ঝামেলা করতেছে। তুমি এখানে বলো তোমার ফিলিংস কি বলে? তুমি এক্স এর মান 0 এর দিকে অগ্রসর হতে চাচ্ছ, এটা 0। x টেন্ডস টু 0 মাইনাস মানে বাম থেকে ডানের দিকে অগ্রসর হতে চাচ্ছ, তাহলে x এর অ্যাকচুয়াল ভ্যালু 0 থেকে একটু হলেও ছোট। তার মানে এটা দ্বারা বুঝতেছো x এর মান একটু হলেও 0 থেকে ছোট, তাহলে x এর মান একটু হলেও 0 থেকে ছোট। x এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে মডুলাস x কে তুমি কি লিখবা? এইটা লেখার জন্য এই প্রকাশভঙ্গিটা দেওয়া হয়েছে। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস 3x, এখানে মাইনাস x ডিভাইডেড বাই 7x প্লাস 5x। এই যে মডুলাস x মানে মাইনাস x। আমি কি এই জায়গাটাকে বুঝাতে পারলাম যে x এর মান 0 এর দিকে অগ্রসর হচ্ছে কিন্তু তার থেকে ছোট জায়গা থেকে, তার মানে x এর অ্যাকচুয়াল মান কত? 0 থেকে একটু হলেও ছোট। তাহলে 0 থেকে যদি x এর মান ছোট হয় তাহলে মডুলাস x মানে তুমি লিখতে পারবা মাইনাস x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস 3x মাইনাস x মানে 2x ডিভাইডেড বাই কত আসতেছে 12x, রাইট? This equal to limiting value x tends to 0 minus
2 ডিভাইডেড বাই 12 দিস ইকুয়াল টু এক্স এক্স কাটে। এখন বলবো ভাই কাটলেন কি করে? এখানে তো কাটা দেওয়া যায় না। কাটা দেওয়া যায় যদি এরকম হতো যে এক্স এর মান 0 হলে এক্স বাই এক্স ইকুয়াল টু হোয়াট? এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, এটা মাথায় রাখবা। বাট এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এটা কাটা দেওয়া যায়, রাইট? কারণ এক্স এর মান তো 0 না, 0 থেকে একটু হলে ছোট অথবা বড়, কিন্তু উপরে যা নিচেও তা, কাটাকাটি গিয়ে তো 1 হবেই। তাহলে আমরা জানি 0 বাদে লব এবং হরে যদি অসমান ডিজিট থাকে তাহলে কেটে গিয়ে 1 হয়। ওকে, তাহলে এবারে বলো তো এখানে এক্স বলে কোনো কিছু আছে? তাহলে কি এক্স এর মান এখানে বসানোর দরকার আছে কোনো জায়গায়? কোনো দরকার না। দিস ইকুয়াল টু 1/6, অর্থাৎ এই ফাংশনটির লেফট হ্যান্ড লিমিট আসলো 1/6। এবার আমরা বের করব রাইট হ্যান্ড লিমিট। বলো এটুকু ক্লিয়ার কিনা ভাইজান? কোথাও কি বুঝতে সমস্যা হয়েছে কারো? একটু প্লিজ বলো, বলো কার খেলা আছে গো? কার খেলা আছে বলো? ভাইয়ার ওয়াজ শুনতে শুনতে পড়তে গেলেও ভাইয়ার ওয়াজে সুর চলে আসে। হ্যাঁ তাই তো। কি ক্লিয়ার ভাইজান বলো? ও 3x এবং তাসমিয়া সুলতানা বলছে 3x এবং 7x কে -3x কেন লিখলেন? কই, ও -x ওখানে তো লিখবো না বাবা। আরে পাগলি, এই x তো 0 থেকে ছোট যে কোনো একটা সংখ্যা, ওটা তো আছেই। এই জিনিসটাকে তোমাকে লিখতে, আরে আল্লাহ রে আল্লাহ রে, কই গেল এটা? হায় হায় দূর। এখানে হচ্ছে ছিল আমার প্লাস মডুলাস এক্স, এটা মাইনাস মডুলাস। আমার তো এক্স তো আছেই, শুধু মডুলাস এক্স। এটা তো তোমার ধনাত্মক রাশি, তাই না? তোমাকে বলছে যে এইটা তোমাকে ধনাত্মক রাশি রাখতে হবে, বাট তুমি বলতেছো এক্স নেগেটিভ। তাহলে এর আগে কি চিহ্ন দিলে এই জিনিসটা পজিটিভ থাকবে? তাহলে এক্স মাইনাস এক্স লিখলে, দেখো এক্স নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভই থাকছে। ওই জিনিসটাকে পজিটিভ রাখতে হবে মডুলাস ছাড়া, এই জিনিসটা ওখানে লিখতে বলেছি, রাইট? তারপরে যোগ বিয়োগ তো পরের হিসাব। আমি কি বুঝাইতে পারছি বলো তো? কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবারে এটা হচ্ছে 6, এটা হচ্ছে তোমাদের কি বলবো লেফট হ্যান্ড লিমিট। এবার আসো রাইট হ্যান্ড লিমিট। এবার আসো রাইট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস f অফ x, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস, তারপরে এখানে হবে 3x প্লাস মডুলাস x ডিভাইডেড বাই 7x মাইনাস 5 ইন্টু মডুলাস x বাই এর আমার। তোমরাই বলো x এর মান যদি 0 থেকে একটু হলেও বড় হয়, x এর মান যদি একটু হলেও 0 থেকে বড় হয়, x পজিটিভ। x যেহেতু পজিটিভ, মডুলাস x থেকে মডুলাসটা তুলে দিতে চাই, তাহলে x যেহেতু পজিটিভ তাহলে এটাকেও পজিটিভই রাখতে হবে। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস, একটু আগে আমরা শিখাইছি x এর মান যদি একটু হলেও 0 থেকে বড় হয়, মডুলাস x মানে প্লাস x, অর্থাৎ 3x প্লাস x ডিভাইডেড বাই 7x মাইনাস 5x, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস, উপরে হবে 4x, নিচে হবে 2x। এইবারে x আর x কাটে একবারে কুচি কুচি হয়ে যায়, তাহলে থাকে 2, একবারে লিখলাম ভাইজান। তোমরাই বলো এবার, যখন আমরা x এর মান 0 দিকে অগ্রসর হলাম বাম থেকে ডানের দিকে, তখন ফাংশনটির মান আসলো 1/6। আর যখন আমরা x এর মান 0 থেকে একটু বড় জায়গাতে 0 দিকে অগ্রসর হলাম, তখন ফাংশনটার মান হলো 2 এর দিকে অগ্রসর। বাট আমাদের কথা ছিল বাম দিকবর্তী আর ডান দিকবর্তী যে দিক থেকেই আমরা 0 দিকে অগ্রসর হই না কেন, ফাংশনটির টার্গেট মান হতে হবে একটা ইউনিক মানের দিকে, বাট আলাদা দুটা মানের জন্য হয়েছে। সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে ওই ফাংশনটির সীমা বিদ্যমান নহে। তাহলে অতএব তোমাকে লিখতে হবে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f অফ x বিদ্যমান নয়, বিদ্যমান নয়। কি ক্লিয়ার? কি ক্লিয়ার?
রাত 3টায় ব্রাজিলের খেলা দেখবো ইনশাল্লাহ, রাত 3টায় খেলা দেখবো ইনশাল্লাহ। ভাইজান ভাইজান বলো একটু ক্লিয়ার কিনা, এম এ ময়েন ক্লিয়ার কিনা ভাইজান বলো। ক্লিয়ার কিনা? শুভ আছো কি তুমি ক্লাসে? শুভ তোমার কি ক্লিয়ার হলো? এগুলো তোমার জানা দরকার আছে, একটা ফাংশনের বিদ্যমানতা তোমার জানা দরকার আছে কি? ক্লিয়ার? আর একটা কিউট অঙ্ক নিব ভাইজান, তারপরে তোমাদের সাথে আমার কথা হবে। চরম একটা কিউট অঙ্ক নিতে চাই আমি এবার। এবার দেখো, হেভি একটা অঙ্ক নিব। এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস এক্স বাই 2, আর এখানে লিখতেছি এক্স স্কয়ার। এখানে তোমার লিমিট দেওয়া আছে -1 লেস দেন এক্স লেস দেন 0, আর এখানে লিমিট দেওয়া আছে এক্স স্কয়ার যখন 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 2। ওয়াও, এক্সিলেন্ট। এইবারে বলছে এইটা হলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 এফ অফ এক্স বিদ্যমান কিনা যাচাই করো। বিদ্যমান কিনা যাচাই করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো, খেলা তো শুরু হবে এখন। ওকে, কিসের ব্রাজিলের খেলা, ইকুয়েডরের খেলা, কিসের পর্তুগাল বেলজিয়ামের খেলা, ওগুলো কোনো খেলা না, খেলা শুরু হবে কিছুক্ষণ পরে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তোমাকে বলছে তুমি এফ অফ এক্স ব্যবহার করতে পারবা এইটা যদি তুমি এইরকম এক্স এর মান যদি তুমি 0 থেকে ছোট -1 এর থেকে বড় এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ো। তুমি এফ অফ এক্স কে এক্স স্কয়ার ব্যবহার করতে পারবা যদি এক্স এর মান 0 থেকে বড় হয় বা 0 সমান হয় অথবা 2 এর থেকে ছোট হয়। এবারে তোমাকে বলছে x টেন্ডস টু 0 এফ অফ এক্স বিদ্যমান কিনা এটা তোমাকে যাচাই করতে হবে। তাহলে তোমাকে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, তাহলে লেফট হ্যান্ড লিমিট দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। আসলে এই নোটেশনটা দেওয়ার অর্থ তুমি ফাংশনটা খুঁজে বের করো কোনটা ব্যবহার করবা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস x এর মান একটু হলে 0 থেকে ছোট, x এর মান একটু হলেও 0 থেকে ছোট, এটা কোথায় আছে? আছে আমার এই 1 নম্বর অপশনে। অর্থাৎ তোমাকে বলছে তাহলে এফ অফ এক্স এর মান ব্যবহার করতে হবে এইটা, অর্থাৎ এটা ব্যবহার করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস এক্স ডিভাইডেড বাই 2। এইবার বলছে এই মডুলাস এক্স তো সবসময় পজিটিভ হতে হবে, তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস এক্স এর মান 0 থেকে একটু ছোট হলেও ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস এক্স কে তুমি কি লিখবা? মাইনাস এক্স বাই 2, কারণ তোমাকে এটা পজিটিভ হতে হবে, এটা পজিটিভ রাখতে হবে, এটা পজিটিভ রাখতে হবে। তুমি বলতেছো এক্স এর মান 0 থেকে একটু হলেও ছোট, তার মানে এক্স এর মান নেগেটিভ, তাহলে নেগেটিভ ইনটু নেগেটিভ একটা এক্স এর মান, তাহলে এটা পজিটিভ হয়ে গেল, এটা আর এটা সমান হয়ে গেল, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। এবার x এর মান যদি তুমি 0 বসাও এখানে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1। এখন আবার এখানে অনেকে প্রশ্ন তুলবে এখানে 0 মাইনাস কেন বসালেন না? 0 আমি শুধু ফাংশনগুলো নির্ধারণ করব এটা দিয়ে, কিন্তু মান আমি কিন্তু অ্যাকচুয়ালি বলছি না যে আমার এই ফাংশনটির মান 1 এর সন্নিকটবর্তী হয়, 1 এর সন্নিকটবর্তী হয়, রাইট? যে এখানে বলবে, অনেকে বলবে এখানে 0 মাইনাস বসালেন না কেন? আর 0 মাইনাস বসাবো কেন? তার মানে x/2 শূন্যের সন্নিকটবর্তী হয়। অ্যাকচুয়ালি আমাদের কথা হচ্ছে যে এইটা না, ই না, আমার কথা হচ্ছে এইটুকুর মান, যে x টেন্ডস টু যদি 0 মাইনাস হয় তাহলে x/2 এর মানও টেন্ডস টু 0 হয়, রাইট? সেটাই লিখেছি আমি। যেমন এই যে y = x + 5 এর ক্ষেত্রে কি করেছিলাম আমরা, রাইট? যেমন এই ফাংশনটার গ্রাফ, এই ফাংশনটার গ্রাফ কেমন হবে? y = x/2 এর গ্রাফ কি এটা না?
মূল বিন্দুগামী একটা সরলরেখা ঢাল 1, তাহলে যদি তুমি এই যে দেখো এই গ্রাফটা হচ্ছে তো এইটা, তাহলে x এর মান যদি তুমি 0 মাইনাস নাও, 0 মাইনাস থেকে বাম থেকে ডানের দিকে যাও, বাম থেকে ডানের দিকে যাও, তাহলে ফাংশনটির মান কার সন্নিকটবর্তী হয়? 0 সন্নিকটবর্তী হয়। এটাই আমি বুঝাইছি এখানে, রাইট? তো x টেন্ডস টু 0 মাইনাস হলে x/2 এর মান আসলে 0, তাহলে এটা 1, তাহলে লেফট হ্যান্ড লিমিট হয়ে গেল। এবারে রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট যদি আমরা বের করি, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস f অফ x। মজার কাহিনী দেখো, x এর মান 0 থেকে একটু হলে বড় কোন শর্তে আছে? এই শর্তে নাকি এই শর্তে? তুমি আগে ফাংশনটা বাছাই করো। ফাংশনটা বাছাই করলে হবে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস f অফ x এর মান এখানে x স্কয়ার। ওয়াও, রাইট? এবারে তুমি ফাংশন পেয়ে গেছো, এখানে তার মডুলাস ফটোলাস কিছু নাই, x এর মান সরাসরি 0 বসিয়ে দাও। সো দিস ইকুয়াল টু 0 স্কয়ার মানে আরেকটু বড় 0, তাহলে 0। এখন বলো লেফট হ্যান্ড লিমিটের মান পাইলা 1 আর রাইট হ্যান্ড লিমিটের মান পাইলা 0, রাইট? তাহলে এই যে 0 প্লাস আর 0 মাইনাস এগুলো আমাদেরকে কেন দিচ্ছে? এগুলো দিচ্ছে তুমি ফাংশনটা নির্ধারণ করো, মডুলাস ফাংশন থাকলে তার পরিবর্তনটা কিভাবে লিখবা সেটা লিখো, রাইট? কিন্তু যখন লিমিট মান বের করবা তখন কিন্তু তুমি ভিতর থেকে নিয়ে আসবা এইটা যে আমি 0 থেকে বড় জায়গা থেকে 0 দিকে অগ্রসর হলে এই ফাংশনটির মান কেমন হবে। যেমন দেখো y ইকুয়াল টু x স্কয়ার, এটা গ্রাফটা কেমন হয়? এটা পরাবৃত্তাকার গ্রাফ হয়, পরাবৃত্তাকার গ্রাফ। এটা হচ্ছে 0 বিন্দু, তাহলে দেখো 0 থেকে বড় জায়গা থেকে যদি বাম থেকে ডানের দিকে অগ্রসর হই, ফাংশনটির মান কার দিকে অগ্রসর হয়? আস্তে আস্তে কমতে 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 0 দিকে অগ্রসর হয়। সেই 0 এটা, রাইট? তুমি আসলে কি বলতেছো? x এর মান 0 থেকে বড় জায়গা থেকে 0 দিকে অগ্রসর হলে এই ফাংশনটির মান কার দিকে অগ্রসর হয়? 0 দিকে অগ্রসর হয়, রাইট? কি ক্লিয়ার ভাইজান? বলো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সমান? সুতরাং এই ফাংশনটির কোনো সীমা বিদ্যমান নাই। কি ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? খেলা কিন্তু শুরু হয়নি এখনো। ভেরি গুড, বিদ্যমান নয়, সজীব আলী বিদ্যমান নয়। ভেরি গুড ভাইজান, ভেরি গুড, ভেরি গুড। এই জিনিসটা ক্লিয়ার করা খুবই দরকার ভাইজান, বুঝলা? এই জিনিসটা ক্লিয়ার করা খুবই দরকার এবং অত্যন্ত সুন্দর জিনিস, ঠিক আছে? তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটা দিয়ে আমরা লিমিটের মানে অস্তিত্ব প্রকাশ করতে পারি, সেটার অস্তিত্ব আছে কি না, ঠিক আছে? এই ধরনের আরও প্রবলেম নিয়ে আমরা সামনের দিন আবার হাজির হবানি ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাক, আপাতত এইটুকু পড়ালেখা করো তোমরা, জাস্ট এইটুকু পড়বা, এর বাইরে কিছু করবা না, ঠিক আছে? আগামী দিন অর্থাৎ পরশু দিন এই লিমিটের এক্সিস্টেন্সের উপরেই আরও 8-10টা অঙ্ক আমি তোমাদেরকে করাবো বিভিন্ন সাইড থেকে, ফিলিংস দিয়ে আর কি, রাইট? ওকে। ইফফাত জামিল আসনিক দা কমেন্ট না পড়লে ক্লিয়ার বলবো না। ক্লিয়ার ভাইজান? খেলা আসলে শুরু হয়নি, একদমই শুরু হয়নি। আমি আজকে মনে করো আসল জায়গাতে এখনো মানে হচ্ছে আমি আসলে এখনো ওই জায়গাতে যেতে পারিনি। লিমিটেড তো আসলে মূল মজাতে আমি যেতেই পারিনি রে ভাই, ঠিক আছে? তো যাব ইনশাল্লাহ। হয়তোবা সামনের দিন আমরা একটা বড় ধরনের ক্লাস করব, যেটাকে সেমি ম্যারাথন ক্লাসও বলা যেতে পারে। তোমরা একটু আগে থেকে মোবাইলে সার্চ দিয়ে রাখিও, ঠিক আছে? তো যাই হোক ভাই, শেষ হলে ডিফারেন্সিয়েশন এমসিকিউ শুরু করেন প্লিজ। ভাই বহুপদী এমসিকিউ শেষ হলে ডিফারেন্সিয়েশন এমসিকিউ শুরু করেন প্লিজ। ওকে, তাহলে শাহরিয়ার আহমেদ শোভন তোমাকে সেলট ভাই, ঠিক আছে? আমি আসলে তোমার মানে প্রোফাইলে গিয়ে আমি মেসেঞ্জারে যাওয়ার অনেক চেষ্টা করেছি যে তোমাকে একটা ধন্যবাদ জানাবো, এটা আসলে আমার জানানোর সুযোগ পাইনি। তোমার কেমন জানি মেসেঞ্জারে তোমাকে পাচ্ছিলাম না। শোভন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি সালেকের সাথে ব্যাকএন্ডের থেকে এত সুন্দর একটা কাজ করেছো, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা তোমার জন্য, এবং ভবিষ্যতে অনেক বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও, এই দোয়া রইল। এবং দেশের জন্য এবং ভালো মানুষ হও, দেশের জন্য কিছু করে এবং ভালো মানুষ হও, ঠিক আছে?
তো যাই হোক, শাহরিয়ার আহমেদ শোভন, নাম না বললে বাড়ি যাব না, না নাম বলেছি ভাইজান। তো রাতুল হাসান, এবি হায়াত, ফয়সাল আহমেদ ফাহিম করেন না, আচ্ছা রায়ানা ইয়াসমিন রাহিন। ইনশাল্লাহ সবাই লাইভে থেকো, ক্লাস করতে অনেক মজা লাগবে। পরবর্তীতে রেকর্ড ক্লাস করতে না মনে হয় যে একটা সিনেমা দেখতেছি, রাইট? লাইভে থাকলে, বেশি স্টুডেন্ট যখন আমার লাইভে থাকে তখন আমার ভিতর থেকে কেমন জানি আরও অনেক কিছু বের হয়, তোমাদেরকে শেখানোর এত ইচ্ছা জাগে, আমার কোনো ক্লান্তি আসে না, যত রাতই হোক না কেন আমার কোনো ক্লান্তি আসে না। কিন্তু আজকে ক্লাস করানোর আগে কিন্তু আমার একটু ক্লান্তিবোধ হচ্ছিল, মনে হচ্ছিল যে ক্লাস নিব কি নিব না। তখন মনে হলো যে না, ক্লাস নিব, দেখি ছেলে মেয়েদের কেমন আগ্রহ আছে। দেখো তোমাদের আগ্রহ দেখে আমি কিন্তু ভুলে গেছি আমার ক্লান্তিবোধ, ঠিক আছে? অতএব তোমরা যদি উপস্থিতি বাড়াও বা উপস্থিতি বেশি থাকে, আমার ভালো লাগে এবং আমার শেখানোর মানে আরও ইন্সপাইরেশনটা বাড়ে আর কি, মানে আরও উৎসাহ পাই, তোমাদেরকে অনুপ্রেরণা পাই যে এতগুলো ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে আজ দূরান্ত থেকে না দেখে না শুনে আমাকে না জানে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছে। এই যে একটা মনে করো দায়িত্ববোধ, এই জায়গাটা থেকে তোমাদেরকে পড়ানোর মানে ইচ্ছা এমনিতেই চলে আসে, ঠিক আছে? সুতরাং উপস্থিতি বাড়াবা, সবাইকে হচ্ছে লাইভে থাকতে বলবা, অনেক মজা করব আমরা, গল্প করব, আড্ডা দিব। এরকম আমরা তো বাড়ি থেকে বোরিং হয়ে গেছি, তাই না? এরকমভাবে আড্ডা দিতে দিতে পড়বো, জোকস বলতে বলতে পড়বো, আমরা মনে করো কৌতুক করতে করতে পড়বো। আর ম্যাথমেটিক্স তো মনে করো সেরকম একটা জিনিস, ঠিক আছে? ম্যাথ ইজ এ গেম, প্লে উইথ ইট, বলি নাই আমি? তো ঠিক আছে ভাইজান, তো ভালো থেকো, খোদা হাফেজ, আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা মিমৌশি।